অঙ্কটা করো। হ্যাঁ, তাড়াতাড়ি করো। হ্যাঁ, ব্যাস দেওয়া আছে। আমরা আপেক্ষিক রোধের ক্ষেত্রফল নির্ণয় সূত্র আছে রো ইকুয়াল আর এ বাই এল, আর পরিবাহকত্ব নির্ণয় সূত্র হচ্ছে সিগমা সমান সমান 1 বাই রো। এখন আমাদের এ দরকার আর এল দরকার। এত সরাসরি দেওয়া নাই, একটু ঘুরানো আছে, ব্যাস দিয়ে আছে। এ বের করব। এ বের করার সূত্র হচ্ছে এ ইকুয়াল ব্যাস দেওয়া থাকলে 1/4 পাই ডি স্কয়ার। মিলিমিটারে আছে, এটা মিটার স্কয়ারে নিতে হবে। 1/4 পাই 2 মিলিমিটার স্কয়ার। কাজ করলে হচ্ছে পাই মিলিমিটার স্কয়ার, 3.1416 মিলিমিটার স্কয়ার। এবার মিটার স্কয়ারে নিতে গেলে এটাকে 1000 স্কয়ার দ্বারা ভাগ করো। 1000 স্কয়ার দ্বারা ভাগ করলে হবে 3.1416 ইনটু 10 ইনভার্স 6 মিটার স্কয়ার। এরপরে আসো দৈর্ঘ্য L সমান সমান হচ্ছে 10 মিটার, রোধ R ইকুয়াল 6 ওহম। হ্যাঁ, বের করো, তাড়াতাড়ি বের করো। আর বোর্ড দেখা যায় না। স্পিকার অফ করো, সবাই স্পিকার অফ করো। বোর্ড তখন দেখবে জল জল করে দেখা যাবে। এবার দেখা যায়নি? জি স্যার। স্যার আবার চলে গেছে। বলো।
কি বলতেছ? কথাই তোর শান্তিটা উত্তর কত আসছে? নিরাপদ করে এক 1.88 বলো, আবার বলো। 1.88496 into 10 inverse 6 49 এতগুলা 6 4.6 আবার সেটা inverse 6 ওহম মিটার। আবার সিগমা সিগমার মান বের করো তাড়াতাড়ি। তাড়াতাড়ি বলতেছ। এদিকে আসো শুনো। স্যার মিউট করে রাখি। মিউটে তো করে রাখবা। হ্যাঁ, এটার মান কত আসছে তাড়াতাড়ি বলো। 5.305 5.305 into 10 to the power 10 to the power 5 5 5 একক হইব ওহম মিটার থেকে ব্র্যাকেট দিয়ে ইনভার্স। স্যার প্রশ্নটা পুরো দেখা যায় না, উপরের লেখাটা দেখা যায় না।
দেখি এটা কে করতে পারবে 1 নম্বর অঙ্কটা। আজকে রাত্রে 10টা-11টার দিকে স্যারের অবজেক্টিভের একটা লিংক দিব, তোমরা এগুলা সলিউশন করবা। সলিউশন করে সাবমিট করলে সঠিক উত্তরটি পাইবা। এগুলা ফরমানি সমস্যা হলে আগামী ক্লাস। মানসুর বাচ্চা, মানসুরা বন্ধ চলে গেছে কই? অদরা ফারসুনি, জি স্যার বলেন। এটা কি পারছো? না স্যার। সি সি সি। দেখো কি দেওয়া আছে এটা? বাল্বগুলো দেওয়া আছে বিভব পার্থক্য 220 ভোল্ট, আর ক্ষমতা ভি দেওয়া আছে 60 ওয়াট। এগুলারে সাজাইতে হইব সমান্তরালে। সমান্তরালে সাজায় কারে? রোধ লাগবে, রোধ। এবার রোধ বাইর করতে হইব। পি এর একটা সূত্র আছে, পি ইকুয়াল বি স্কয়ার বাই আর, আর ইকুয়াল বি স্কয়ার বাই পি। এখান থেকে আর এর মান বের করো, তাড়াতাড়ি বের করো। না বিলে কই? এবার বৃত্তির রেজাল্ট জানছো তো তোমরা? গতবার 20 টাকা কতগুলা বৃত্তি পেয়েছে? তার বৃত্তি রেজাল্ট মানে এবার মনে হয় 65 জন পাইছে। এসসি তে 57 আর 11 কত হয়? 65 না 68? সায়েন্সের থেকে আচ্ছা 68। সায়েন্সের থেকে ট্যালেন্ট হলো 11 জন, সাধারণ ক্যাটাগরিতে 57 জন, কমার্সের থেকে পাইছে 9 জন। ইস, রিড কি করলা? কমার্সে যাইতে বৃত্তি নিশ্চিত। ও সাদিয়া তারার মতো ফকিন্দির মতো পড়ালে করতে পারতা, বেতন লাগবে না, কিছু লাগবে না, উল্টা ত্রাণ পাইতা। হ্যাঁ, এবার আরের মান বের হইছে। জি স্যার 806 806 হ্যাঁ 6.7 বলো, তুমি বলো। 806.67 সাথে 7 দিয়ে দিই, এত ওম। এবার সবগুলাকে যদি, কারণ সবগুলার মান তো একই দিয়ে দিছি, সবগুলাকে যদি আমরা সমান্তরালে যুক্ত করি তাহলে কি হইব? 1/rp। এই r1 কয়টা আছে? 4টা। এই r4 1/, আর এটা 4/r দিয়া দাও সরাসরি। এবার এবার আরপি কত আইছে? আরপি আমি ডাইরেক্ট বাইর করি, এটা উল্টাই গেলে তো হয়। মান বসা উল্টাই ফেলো, 201 6 7 মনে হয়, এত ওহম। এবার আই বের করব। আই বের করার সূত্র হচ্ছে V ইকুয়াল
I equal B by R অথবা B equal IR স্যার আর পি এর মানটা বুঝলাম না। আর পি এর মান বুঝো না সবগুলা চারটা রোধ সবগুলার না রোধ এক সমান সবগুলার রোধ সমান এই জন্য 1/R1 1/R2 1/R3 1/R4 এখানে আর হবে হইলে কত হইব চারটা 1/R এবার কি করব আমরা যদি উল্টায় ফেলি মান দশা উল্টায় ফেললে এই আর পি সমান সমান হইব কত ইয়াটা R/4 এবার আর এর মানটা বসাও না তাহলে তো হয়ে গেছে হ্যাঁ এরপরে আর এর মান বসে ভাগ করলে ওই রেজাল্টটা আসে আর পি এর মান আরে আর ফল লিখছে কি এখানে আর পি এর মান এবার B equal IRP I equal B by RP এবার কত আসছে এটা আরে আমার টেনের ছাত্রীটি ঘুমায় সুসুনা কই মিথি 1.09 1.09 অ্যাম্পিয়ার হ্যাঁ ঠিক আছে এরপরে লেখো দুই নাম্বার হিটারটির ক্ষমতা নির্ণয় করো হিটারটির ক্ষমতা এবং তড়িৎ প্রবাহ নির্ণয় করো স্যার আজকে ক্লাসটার লিংক দিবেন না ইউটিউবে? হ্যাঁ আজকে ক্লাসটা ইউটিউবে দিবেন না? হ্যাঁ দিব আজকে একটা দিব গতকালকেটাও দিব গতকালকেটা রেডি আছে একটু পরে দিয়ে দেবো আমাকে পড়ানোর পরে তো স্যার আমি লিভ নিয়ে আনি আমাকে যাইতে হবে লিভ নিতে হবে হ্যাঁ দুই নাম্বার হিটারটির রোধ আর সরি ক্ষমতা ও তড়িৎ প্রবাহ নির্ণয় করো কি লিখতেছো আলিফ বা করে বা হ্যাঁ তাড়াতাড়ি কি দেওয়া আছে হিটারের ভোল্ট 220 ভোল্ট রোধ দেওয়া আছে 1000 ওহম লেখা আছে ক্ষমতা B সমান সমান আমরা জানি
মাইল কলম। হ্যাঁ, ক্ষমতা পি জানি আমরা, অনেকগুলাই জানি, তবে পি ইকুয়াল ডাব্লিউ বাই, আর এখানে কিন্তু বি আর দেওয়া আছে তো, ডি স্কয়ার বাই আর। বের করো। হ্যাঁ, এখান থেকে পি, এরপর আমরা জানি পি ইকুয়াল ভি আই, আই সমান সমান পি বাই বি। এই দুটো মান বের করো। মার্কার নাই। বলো আপুরে পড়া। না না না, আর বের করছে কত আসছে ক্ষমতা? 48.4। এটা 39.4। 48.48। ইংলিশ বলতে পারো না? মা বাবা পড়ালেখা করে, এটা তো ইংলিশ বলবা তো। 48 48। 48 এবার এটা বাড়ি করো। 48.4। এটা বের করছি 0.22। এটা 0.22 22। কানে হলো না। এত অ্যাম্পিয়ার হইছে। এবার সবগুলো এবারে লেখো। জুন মাসে কত টাকার মানে কত ইউনিট বিদ্যুৎ খরচ হবে? জুন মাসে কত ইউনিট বিদ্যুৎ খরচ হবে? জুন মাসে কত ইউনিট বিদ্যুৎ খরচ হবে? এখানে দেখো একটা জিনিস লক্ষ্য করো, কারোর সাথে কারোর সময় কিন্তু মিল নাই, এই জন্য সবার জন্য পৃথক পৃথক ভাবে আমরা বের করা লাগবে। প্রথম দেখো ফ্রিজের ক্ষেত্রে ক্ষমতা পি সমান 1000 ওয়াট, সময় পি সমান, জুন মাস এসে 30 দিন, দেখো জুন মাস 30 দিন, আর দৈনিক চলে 24 ঘন্টা। জুন মাসে 30 আসছে এখানে, আর সময় 24 ঘন্টা। সাতশত 20 ঘন্টা। ব্যয়িত শক্তি W সমান সমান Vp বাই 1000 কিলোওয়াট এই আওয়ার। মান বেশি বসে রে, নিচে ইউনিট লিখে ফেলবা, উত্তরের মধ্যে এখানে ইউনিট লেখা। আর একটু সরো, দেখো না, তো দেখো না। এবার দেখো তোমার, তুমি দেখো, দেখো
কিলোওয়াট ঘন্টা নেওয়ার জন্য এটাকে আছে না 1000 দ্বারা ভাগ। কারণ ওয়াটটা দেখো যখন প্রশ্ন এখানে এটা ওয়াটে আছে, এটাকে কিলোওয়াটে নেওয়ার জন্য 1000 দ্বারা ভাগ, আর ঘন্টা তো আছে এই জন্য 3600 দ্বারা ভাগ দেওয়া লাগে না। কত আছে উত্তর কত আসছে? বলি আমি পড়াবো না, ও মানবো তোমার মান ঠিক আছে। কত আসছে উত্তর? দেখো মান বসাও তাড়াতাড়ি। 720 ইউনিট। 720 ইউনিট। এইভাবে আছে না প্রত্যেকটার ক্ষেত্রে বাইর করবা। তো প্রত্যেকটার ক্ষেত্রে বাইর করবা দৈনিক 8 ঘন্টা। দৈনিক 8 ঘন্টা মানে প্রত্যেক দিন। জুন মাস পুরো জুন মাস এটা চলে, কিন্তু এত রোদ পৃষ্ঠে একটা হিটার 30 মিনিট ব্যবহার করে, মানে পুরো জুন মাসে দেখো এটা কিন্তু প্রত্যেকদিন 8 ঘন্টা, আর হিটার কিন্তু প্রত্যেকদিন ব্যবহার করে না, পুরো মাস মিলে করছে মাত্র 30 মিনিট। তো এটার জন্য টি এর মান শুধু 30 হবে, মিনিটটাকে ঘন্টা নেওয়া লাগবে। দেখো আবার বলি স্যারে, এই হিটারের ক্ষেত্রে কি হবে, সময়টা শুধু 30 মিনিট হবে, মিনিটটাকে ঘন্টায় নিবে। আর এদের ক্ষেত্রে জুন মাস যত দিন তত দিন দ্বারা গুণ করতে হয়েছে, কারণ এখানে দৈনিক লেখাটা আছে এই কারণে। আচ্ছা তাহলে তোমরা এটা বাকিটা করা লাগবে, তোমার এই অধ্যায়টা একটু ভালো করে পড়ো। আমরা রসায়নে চলে যাই। স্যার এখানে 30 এর সাথে 30 দিন গুণ করা লাগে না? না, কারণ এটা স্যারে দৈনিক বলি নাই, শুধু 30 মিনিট বলছি। এটা সময় 30 মিনিটে থাকবে, তখন এটাকে গুণ করে ঘন্টায় নিয়ে নিবা, আরে ভাগ করে 60 দ্বারা ভাগ করে ঘন্টায় নিবা, পাই বাবা। আচ্ছা স্যারের তো মার্কার নাই, স্যারে আবার বই থেকে একটু পড়াই। কেমিস্ট্রিতে যাই স্যারে। সাবান সম্পূর্ণটা এবার সব ব্লিচিং পাউডার প্রস্তুত কিভাবে করা হয়। আর ব্লিচিং পাউডার সংকেতটা অনেকে ভুল করে, করার সময় ক্যালসিয়াম অক্সিক্লোরাইড করবা, এটাকে আসলে বলা হয় ক্যালসিয়াম হাইপোক্লোরাইড বলা হয়, ক্লোরোহাইপোক্লোরাইড হয়, ক্যালসিয়াম ক্লোরোহাইপোক্লোরাইড, কিন্তু এরকম বলে নামটা মনে রাখতে পারবে না, অক্সিক্লোরোক্লোরাইড বলবা, ক্যালসিয়াম অক্সিক্লোরোক্লোরাইড, তখন মনে থাকবে। তাহলে এটা পড়বা। আর এটা প্রস্তুত করা হয় কিভাবে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে ক্লোরিন গ্যাস চালনা করলে তাপমাত্রা হইব 40 ডিগ্রি সেলসিয়াস। দেখো 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কঠিন ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে ক্লোরিন গ্যাস চালনা করলে ব্লিচিং পাউডার প্রস্তুত হয়। ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম অক্সিক্লোরোক্লোরাইড। আর যদি তোমাকে এটা মনে রাখতে হয় সংকেত, তাহলে পড়বা, আর যেটা বলছে এটা পড়বা। আর এমনি রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম ক্লোরোহাইপোক্লোরাইড। কাফর কাছে কিভাবে ব্লিচিং পাউডারকে যখন পানিতে দেওয়া হয়, এটা বিয়োজিত হয় ক্যালসিয়াম ক্লোরাইড আর হাইপোক্লোরাস অ্যাসিড উৎপাদন হয়।
এই দেখো AuCl থাকলে এটাকে হাইপোক্লোরাইড বলা হয়। তো এই হাইপোক্লোরাস অ্যাসিডটার সাথে সাথে ভেঙে যায়, বিয়োজিত হয়ে যায়, কারণ এটা না স্থায়ী পদার্থ না, অস্থায়ী পদার্থ। এটা বেগে সাথে সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড আর জায়ামান অক্সিজেন উৎপাদন হয়। এই জায়ামান অক্সিজেন রঙিন পদার্থকে টয়লেট ক্লিনারে যেভাবে পড়াইছিলাম ওইভাবে বর্ণহীন পদার্থে পরিণত করে এইভাবে কাপড় কাচায়। আর ব্লিচিং পাউডার দিয়ে কিন্তু রঙিন কাপড় ওয়াশ করা হয় না, সাদা কাপড় ওয়াশ করা যায়। যে সকল সাদা কাপড় মধ্যে কলমের দাগ, কালির দাগ পরে শুধু ওই জায়গাতে ব্যবহার করতে হয়, আর পুরা কাপড়ে দিলে রং জ্বলে যায়। আর জীবাণু ধ্বংস করে কিভাবে দেখো, একই কায়দায় জীবাণু ধ্বংস করে। যে অক্সিজেন জারিত জীবাণুকে জারিত করে মৃত করে ফেলে। দেখো হ্যাঁ, দেখো তোমরা প্রথমে সে রঙিন দাগটা কিভাবে তুলে এটা দেখো। এবার গ্লাস ক্লিনার দেখো, এটা গ্লাস ক্লিনারের মূল উপাদান হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, আর এটার সাথে ব্যবহার করা হয় আইসোপ্রোপাইল অ্যালকোহল। এটার নাম হচ্ছে আইসোপ্রোপাইল অ্যালকোহল। আর এটা কিভাবে তৈরি করা হয়, প্রথম আমাদের অ্যামোনিয়া গ্যাস লাগবে। অ্যামোনিয়া গ্যাস পানির সাথে বিক্রিয়া করলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এবার অ্যামোনিয়া গ্যাস প্রস্তুত করে কিভাবে, আমরা জানি বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ হচ্ছে কত, 78%। এখন বায়ুকে যদি উচ্চ চাপ প্রয়োগ করা হয়, উচ্চ চাপ প্রয়োগ করার কারণে প্রথমে আছে না নাইট্রোজেন তরল হয়ে যায়। নাইট্রোজেন তরল হয়ে গেলে আবার এটাকে কি করা হয়, আলাদা করে নেওয়া হয়। আর পানিতে তড়িৎ বিশ্লেষণ করলে পাওয়া যায়, হাইড্রোজেন পাওয়া যায়। আরো আছে পদ্ধতি দেখো, আর ওইটা হচ্ছে একরকম। আর পরীক্ষাগারে কি করা হয়, অ্যামোনিয়াম ক্লোরাইডকে মানে যে কোনো অ্যামোনিয়াম লবণকে যখন আমরা ক্ষারের সাথে বিক্রিয়া করি তখন এটা অ্যামোনিয়া গ্যাস মুক্ত হয়। ক্যালসিয়াম অক্সাইডের সাথে বিক্রিয়া, আর এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে অ্যামোনিয়াম ক্লোরাইডের বিক্রিয়া করছে। অ্যামোনিয়াম সালফেটের বিক্রিয়া কিন্তু এরকমই হবে, যে কোনো অ্যামোনিয়াম লবণ নিলেই হবে, অ্যামোনিয়া গ্যাস উৎপাদন হবে। তাহলে অ্যামোনিয়া গ্যাস পাওয়া গেছে। আর আমি একটু আগে যেটা বলছিলাম ওইটা হচ্ছে শিল্প কারখানায়। তো শিল্প কারখানায় হেবার পর নাইট্রোজেন পায় কোন জায়গা থেকে পায়, নাইট্রোজেন পায় বায়ু থেকে, আর হাইড্রোজেন পায় সমুদ্রের পানি অথবা পানিকে তড়িৎ বিশ্লেষণ করে পায়। দুইটা পাওয়ার পরে দুটোটা বিক্রিয়া করে নাইট্রোজেন হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া গ্যাস প্রস্তুত করা হয়। এই প্রস্তুতিটা তো তোমরা জানো, শিল্পক্ষেত্রে অ্যামোনিয়া গ্যাস প্রস্তুতি তোমরা পড়ছো, লাস্ট সাতিলা নীতি ওইখানে পড়ছো। এবার এই অ্যামোনিয়া গ্যাসটা পানির সাথে বিক্রিয়া করলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড উৎপাদন হয়। তোমরা এটা একটু পড়ে নাও, এটা শিল্প কারখানায় অ্যামোনিয়া গ্যাস প্রস্তুতি, এটা পড়ো।
এই তাপমাত্রাটা অবজেক্টিভে আসে কিন্তু 450 থেকে 550 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আর ফোয়াবক হচ্ছে আয়রনের চূর্ণ। আচ্ছা, এটা পড়বা তোমরা। কৃষি এবং শিল্প কারখানা চুনা পাথর। দেখো জমিতে কেন চুনা পাথর ব্যবহার করা হয়। জমিতে চুনা পাথর ব্যবহার করা হয় কারণ এক এক ফসলের জন্য জমির পিএইচ এর মান এক এক রকম হওয়া প্রয়োজন। এখন জমিতে যদি পিএইচ এর মান বেড়ে যায় তা আর কমে যায়, পিএইচ এর মান কমে যাওয়া তো হচ্ছে কি মাটি অ্যাসিডিক হয়ে যাওয়া। তো মাটিটা অ্যাসিডিক হয়ে গেলে তার অ্যাসিডীয় ধর্ম দূর করার জন্য চুনা পাথর ব্যবহার করা হয়। এই চুনা পাথর বিক্রিয়া করে পানির হাইড্রোজেন আয়নের সাথে, কারণ এটা হচ্ছে কি ক্ষারীয় লবণ। চুনা পাথর হচ্ছে ক্ষারীয় লবণ, অ্যাসিডের সাথে বিক্রিয়া করে আমরা শিখছিলাম কার্বন ডাই অক্সাইড, পানি এবং লবণ উৎপাদন হয়। অ্যাসিডের একটা ধর্ম হচ্ছে অ্যাসিড কার্বনেট লবণের সাথে বিক্রিয়া করে আবার লবণ কার্বন ডাই অক্সাইড এবং পানি উৎপাদন হয়। তো এইখানে যে হাইড্রোজেন আয়ন দিচ্ছে, এটা পানির মধ্যে তো মাটির মধ্যে কি জৈব অ্যাসিডও থাকতে পারে, তারপরে হচ্ছে খনিজ অ্যাসিডও থাকতে পারে। কোন অ্যাসিড আছে আমরা জানি না মাটিতে, আমরা জানি মাটিতে অ্যাসিডিক হয়ে গেছে, পিএইচ এর মান কমে গেছে, হাইড্রোজেন আয়ন আছে। যখন এটা বিক্রিয়া করে কার্বনেরটা ভেঙে হয় কার্বন ডাই অক্সাইড, আর এখান থেকে একটা অক্সিজেন হাইড্রোজেনের সাথে গিয়ে হয় কি পানি। কিন্তু ক্যালসিয়ামের সাথে বিক্রিয়া করার জন্য তার সাথে যে যদি হয় হাইড্রোক্লোরিক অ্যাসিড, ক্লোরিন ক্যালসিয়ামের সাথে বিক্রিয়া করবে। যদি থাকে এখানে সালফেট মানে সালফিউরিক অ্যাসিড, তাহলে সালফেট ক্যালসিয়ামের সাথে বিক্রিয়া করবে। যদি এটা জৈব অ্যাসিড হয় তাহলে জৈব অ্যাসিড হলে জৈব অ্যাসিডের বাকি অংশটা ক্যালসিয়ামের সাথে বিক্রিয়া করবে। এই কারণে এখানে কোনো ঋণাত্মক অ্যাসিডের ঋণাত্মক অংশটা যেহেতু দেওয়া নাই, সেহেতু ক্যালসিয়ামের সাথে এখানে ঋণাত্মক অংশটা উল্লেখ নেই। এটা পরের জায়গাটা একটু জি। এরপরে দেখো আমাদের এই আজকে যে অনেকগুলা চলে গেছে, 15 জন আছো মাত্র তোমরা। এরপরে দেখো এরপর দেখো ইউরিয়াটা কিভাবে উৎপাদন করা হয়। আমরা আসলে ইয়ার মধ্যে কোন একটা অধ্যায়ের মধ্যে আমরা ইউরিয়া শিখছিলাম, ইউরিয়া সায়ানাইড থেকে। ইউরিয়া সায়ানাইডকে উত্তপ্ত করলে ইউরিয়া উৎপাদন হয়। আর আমরা এইখান থেকে আজকে শিখবো প্রথম হচ্ছে কার্বন ডাই অক্সাইড আর অ্যামোনিয়া গ্যাস। তো কার্বন ডাই অক্সাইড এবং অ্যামোনিয়াম গ্যাসকে মিশ্রণকে উচ্চ চাপ এবং 130 ডিগ্রি থেকে 150 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করলে অ্যামোনিয়াম কার্বামেট উৎপাদন হয়। অ্যামোনিয়াম কার্বামেটের সংকেতটা মুখস্থ করবে, NH2COONH4, একদিকে 2 আরেকদিকে 4। এবার পরবর্তীতে এটা আবার ভেঙে ইউরিয়া উৎপাদন হয়। এবার ইউরিয়ার সংকেত কেমনে, মধ্যখানে হচ্ছে CO
আর দুই দিকে দুইটা নাইট্রোজেন, প্রত্যেকটা নাইট্রোজেনের সাথে দুইটা করে হাইড্রোজেন, মধ্যখানে Cu, দুই দিকে দুইটা নাইট্রোজেন, তারপর তাদের সাথে একটা হাইড্রোজেন উৎপাদন হয়। এটা হচ্ছে ইউরিয়ার সংকেত। ইউরিয়ার সংকেতটা আবার এইভাবে লেখা যায়, এখান থেকে এইভাবে দিচ্ছে, আবার এরকমও লেখা যায়। NH2, তারপরে ব্র্যাকেটের মধ্যে এদিকেও 2 থাকবে, তারপরে হচ্ছে ডাবল বন্ধন দিয়ে লেখে Cu, এইভাবেও লেখা যায় ইউরিয়ার সংকেত। তাহলে তোমাদের ইউরিয়ার সংকেত পরীক্ষাতে আসলে তোমরা দুইভাবে, এইভাবেও চিন্তা করতে হইব, এইভাবেও চিন্তা করা লাগবে। এবার এই ইউরিয়া সারটা কি করে, মাটিতে দিলে কি হয়? এই ইউরিয়া সারটাকে যখন মাটিতে দেওয়া হয়, মাটিতে পানি থাকে আর এনজাইম থাকে, এনজাইমের প্রভাবে ইউরিয়াটা হয়ে যায় অ্যামোনিয়া গ্যাস, মানে অ্যামোনিয়াম আয়ন আর হাইড্রোক্সাইড আয়ন, মানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আর কার্বন ডাই অক্সাইড উৎপাদন। এই অ্যামোনিয়া গ্যাসটা কি হয়ে যায়, এই আয়নটা উদ্ভিদ শোষণ করে নেয়, আবার কিছু পরিমাণ অ্যামোনিয়া ভেঙে অ্যামোনিয়া গ্যাস হয়ে যায়, ঠিক আছে। আর এইটার সাহায্যে কি হয়, এই অ্যামোনিয়ার সাহায্যে উদ্ভিদ কোন পুষ্টি পায়, নাইট্রোজেনটা পায়, কারণ উদ্ভিদের মেইন উপাদান, পুষ্টি উপাদান হচ্ছে নাইট্রোজেন। তোমরা ওই যে জীববিজ্ঞানে পড়ছো ওইখানে যে নাইট্রোজেন কতটুকু প্রয়োজন, এই নাইট্রোজেনের চাহিদা পূর্ণ করে ইউরিয়ার মাধ্যমে। তাহলে ঠিক আছে, তোমরা এই এতটুকু পড়ো ইউরিয়া, তারপর এটা কারণ তোমরা 15 জন তো বাকিগুলা চলে গেছে। কালকে ফিজিক্সটা ভালো করে পড়ো, ফিজিক্সের দীপক স্যারের প্রশ্ন অনেক কঠিন প্রশ্ন। আর কালকে সকালে পড়াবেন না? হ্যাঁ, আমি রাত্রে তোমাদেরকে অবজেক্টিভ দিব প্রায় 100টার মতো, 3টা অধ্যায় থেকে দিলে এগুলা তোমরা সলিউশন করবা, সবগুলা গানে থেকে দিব, এরপর যেগুলো প্রবলেম এগুলা কালকে 5-8 এ সলিউশন করে দিব, ঠিক আছে? আজকে দিবেন? হ্যাঁ আজকে দিব, ওই পরীক্ষার পরে, স্কুলের পরীক্ষার পরে। আজকে? আচ্ছা। আজকে তো হচ্ছে সমাজ, কালকে ফিজিক্স তোমাদের। আচ্ছা ঠিক আছে। তার কয়টায় দিবেন?